রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তুরস্কের বাইরাক্টার ড্রোন নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ হতে পারে শীঘ্রই। পশ্চিম তীরে নিজেদের গুলিতে নিহত এক ইসরায়েলি সেনা। ইউক্রেনকে টোমাহক ক্রুজ মিসাইল দেবে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্র তাদের দেশে তুরস্কের বাইরাক্টার ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার এই তথ্য প্রকাশ করেছেন নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে এক বৈঠকে। হাকান ফিদান বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা আমাকে অনুরোধ করেছেন তাদের দেশে বাইরাক্টার ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের। একই সাথে তারা এই ড্রোনের প্রযুক্তি হস্তান্তরেও অনুরোধ করেছে। তবে কোন পর্যায়ের কর্মকর্তারা এই অনুরোধ করেছেন তা প্রকাশ করেননি তিনি। হাকান ফিদান বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক একে অপরের প্রতিরক্ষা প্রযুক্তি আদান প্রদান করতে পারছে না বর্তমানে। ফিদান বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান অনুরোধ করেছেন নিষেধাজ্ঞা তুলে নেবার। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন নির্মাতা। এর নাম রিপার ড্রোন। এর রয়েছে কয়েকটি ভ্যারিয়েন্ট। আকাশে 50,000 ফিট উচ্চতায় আরোহণ এবং টানা কয়েকদিন পর্যন্ত অবস্থান করতে পারে আকাশে। তারপরেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কেন তুরস্কের বাইরাক্টার ড্রোন নির্মাণে আগ্রহী তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে গোটা বিশ্বে আলোচিত তুরস্কের বাইরাক্টার ড্রোন। এই ড্রোন সামরিক দিক দিয়ে দ্রুত তুরস্ককে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। এদিকে ন্যাটো পোল্যান্ড এবং রোমানিয়ায় মোতায়েন করতে যাচ্ছে তুরস্কের সার্ভিল্যান্স সিস্টেম। পোল্যান্ড এবং এস্তোনিয়ার সম্প্রতি রাশিয়ার ড্রোন ও যুদ্ধ বিমান হানা দেবার পর এই সিদ্ধান্ত নিল ন্যাটো। ভেনেজুয়েলায় আক্রমণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘটতে পারে এই হামলার ঘটনা। শনিবার যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ প্রকাশ করেছে এই খবর। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করল পত্রিকাটি। এনবিসির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে ভেনেজুয়েলায় বিমান হামলা বিষয়ে। যুক্তরাষ্ট্র গত এক মাসে ভেনেজুয়েলা উপকূলে 3টি মাদকবাহী ইঞ্জিন বোটে হামলা চালিয়েছে। এতে 17 জন মাদক চোরাচালানি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছে মিসাইল ডেস্ট্রয়ার, সাবমেরিন সহ 4000-এর বেশি মেরিন সেনা মোতায়েন করে রেখেছে। পুয়ের্তো রিকো দ্বীপে মোতায়েন করেছে F-35 5th জেনারেশন ফাইটার জেট। কিন্তু তাতেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা মোটেও কমেনি যুক্তরাষ্ট্রের মাদক পাচার। তাই এ নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা। ফলে অনেক নীতি নির্ধারকদের মতে ভেনেজুয়েলায় হামলাই হতে পারে সঠিক পদক্ষেপ। ভেনেজুয়েলায় মাদক পাচারকারী বিভিন্ন গ্যাং, মাদক উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র হতে পারে হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু। এদিকে হামলা থেকে রক্ষায় ভেনেজুয়েলা তাদের প্রচলিত আর্মির পাশাপাশি প্রস্তুত করছে বিভিন্ন মিলিশিয়া বাহিনী। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র। শুরু হয়েছে বিভিন্ন মিলিশিয়া বাহিনীর প্রশিক্ষণ। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে প্যারামিলিটারি বাহিনীতে যোগ দিতে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে পাচারকৃত মাদকে সয়লাভ হয়ে গেছে তাদের দেশ। ধ্বংস হয়ে যাচ্ছে তাদের যুব সমাজ। শুধু মাদক নয়, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে অনেক বড় বড় সন্ত্রাসী ও গ্যাং। তারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত। আর যুক্তরাষ্ট্রের ভয়ানক সব মাদক ও সন্ত্রাসী পাচারের সাথে সরাসরি জড়িত দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সে একজন বিশ্ব মাদক পাচারকারী। নিকোলাস মাদুরোকে জীবিত অথবা মৃত হাজির করার জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিত অন্য একটি খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা হ্রাসে একটি আরব দেশের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, গাজা যুদ্ধ শিগগির বন্ধ হতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় আরব ও মুসলিম নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আলোচনা হয়েছে তা থেকে একটি ভালো ফলাফল আসতে যাচ্ছে। রোববার লন্ডনে প্রবাসী ফিলিস্তিনিদের একটি অনুষ্ঠানে এই কথা বলেন শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে লন্ডন সফরে যান। 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন মিশর,
পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন মুসলিম দেশের নেতৃবৃন্দের সাথে। এরপর 25 সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন শাহবাজ শরীফ ও পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এ বিষয়ে শাহবাজ শরীফ বলেন, গাজা যুদ্ধ বন্ধ এবং পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন নিয়ে আমরা গঠনমূলক আলোচনা করেছি। বৈঠকে ট্রাম্প এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা ভালো কিছু আশা করছি। 24 সেপ্টেম্বর আরব ও মুসলিম নেতাদের সাথে বৈঠকে গাজা যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প 21 দফা প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবের প্রতি সায় দিয়েছেন আরব নেতারা। মিডল ইস্ট আই সহ আরো বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, গাজাবাসীর জন্য সুখবর আসতে পারে দ্রুত। ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ট্রাম্পের 21 দফা প্রস্তাব ইসরায়েলের পক্ষে বলেও সমালোচনা রয়েছে। এদিকে ইসরায়েলের রোববার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেন। তবে ইসরায়েল দাবি করেছে মিসাইলটি আকাশে ধ্বংস করা হয়েছে। অপরদিকে গাজায় ইসরায়েলের হামলায় রোববার নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। রোববার পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। নাবলুসের একটি জাংশনে একদল ইসরায়েলি সেনা লক্ষ্য করে ট্রাক চালিয়ে দেয় এক ফিলিস্তিনি। এ সময় ইসরায়েলি সেনারা ট্রাক চালককে হত্যার লক্ষ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিতে একজন ইসরায়েলি সেনা ও ট্রাক চালক নিহত হয়েছে। হামাস রোববার জানিয়েছে, তাদের হেফাজতে থাকা 2 ইসরায়েলির সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সম্ভবত তারা ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। হামাসের হাতে বর্তমানে 40 জনের মতো ইসরায়েলি জিম্মি রয়েছে। ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ন্যাটোর কোন সদস্য দেশের কাছে বিক্রি করবে এই মিসাইল। তারপর সেই দেশটি এই মিসাইল দেবে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। প্রকাশিত খবরে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাইড লাইনে বৈঠক করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন ট্রাম্পের কাছে টমাহক মিসাইল দাবি করেন। ট্রাম্প এই বিষয়ে আপত্তি করেননি। টমাহক ক্রুজ মিসাইলের পাল্লা 2500 কিলোমিটার। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম। যুক্তরাষ্ট্রের টমাহক বিশ্বের শীর্ষ 5টি শক্তিশালী ক্রুজ মিসাইলের একটি। এই মিসাইলের সাহায্যে ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালাতে সক্ষম হবে। টমাহক ক্রুজ মিসাইল সাবমেরিন, সারফেস শিপ সহ বিভিন্ন ধরনের রণতরী ছাড়াও মোবাইল ট্রাক্টরের সাহায্যে উৎক্ষেপণ করা যায়। এটি একটি ল্যান্ড অ্যাটাক মিসাইল। টমাহক অতি নিচ দিয়ে উঠতে সক্ষম, ফলে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম সহজে এড়িয়ে চলতে সক্ষম। মাঝারি ও দীর্ঘ পাল্লার কমপক্ষে 12 ধরনের টমাহক মিসাইল নির্মাণ করে থাকে যুক্তরাষ্ট্র। শক্তিশালী এই মিসাইল জিপিএস সহ বিভিন্ন গাইডেড সিস্টেম দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ান নেভি ব্যবহার করে টমাহক ক্রুজ মিসাইল। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স মিসাইল এবং ব্রিটেন স্টর্ম শ্যাডো মিসাইল সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে হিমার্স মিসাইল দিয়েছে তার পাল্লা 300 কিলোমিটার। তুরস্ক সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে মিশরের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করে নতুন এক রাজনৈতিক বার্তা দিল। দীর্ঘ 1 দশকের বেশি সময় পর 2 দেশ একত্রে নৌ মহড়া পরিচালনা করল, যা শুধু সামরিক দিক থেকে নয়, কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্রেন্ডশিপ সি বা বন্ধুত্ব সাগর নামে এই মহড়া অনুষ্ঠিত হয় 22 থেকে 26 সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম তুরস্কের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে। এখানে উভয় দেশের নৌ কমান্ডাররা অংশ নেন এবং তুর্কি নৌবাহিনী তাদের উন্নত ফ্রিগেট এবং অস্ত্র ভান্ডার প্রদর্শন করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই মহড়াকে কোনোভাবেই তৃতীয় দেশের প্রতি হুমকি হিসেবে দেখা উচিত নয়, যা পরোক্ষভাবে গ্রিসকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। আসলে তুরস্ক চাইছে ভূমধ্য সাগরকে শান্তি ও সহযোগিতার সাগরে পরিণত করতে এবং এজন্য উইন উইন ফর্মুলার আওতায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে। তুরস্ক মিশর একসাথে শান্তির জন্য কাজ করতে এই মহড়া। তুরস্ক ও মিশরের সম্পর্ক একসময় গভীর কূটনৈতিক সংকটে পতিত হয়েছিল, কিন্তু গত কয়েক বছরের সম্পর্কের গতি বদলেছে। বিশেষ করে 2023 সালে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার পর আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা নতুন দিকে মোড় নেয়।
একই সময় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে মিশর, যা দুই দেশের মধ্যে নতুন আস্থা তৈরি করে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপ্রধান পর্যায়ে পারস্পরিক সফর শুরু হয় এবং সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। আগে ভূমধ্যসাগরে তুরস্কের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল মিশর, কিন্তু এখন কূটনৈতিক সমঝোতার মাধ্যমে তারা পরস্পরের কাছে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি গ্রিস ও ইসরায়েলকে অস্বস্তিতে ফেলতে পারে। গ্রিস নিজেও সম্প্রতি তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, আবার ইসরায়েল ভূমধ্যসাগরে গ্রিক সাইপ্রিয়টদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তাই আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। অন্যদিকে একই সময়ে ন্যাটোর অংশ হিসেবে লিথুনিয়ায় একটি সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান পাঠিয়েছে তুরস্ক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাডমিরাল জেকি আত্তুর্ক জানিয়েছেন, 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ন্যাটোর অ্যাসুয়ারেন্স মেজার্স কর্মসূচির আওতায় AWS বিমান লিথুনিয়ার আকাশসীমায় টহল দেবে। এই বিমানগুলো নিচুতে উড়ন্ত ড্রোন বা ভূমির রাডারে যেসব বস্তু শনাক্ত করতে পারে না তা শনাক্ত করতে সক্ষম। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লিথুয়ানিয়া, পোল্যান্ড সহ কয়েকটি ইউরোপীয় দেশ অভিযোগ করেছে যে রাশিয়ান ড্রোন ও ফাইটার জেট বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে। পোল্যান্ড ইতোমধ্যেই কিছু ড্রোন ভূপাতিত করেছে এবং লিথুয়ানিয়ার পার্লামেন্ট তাদের সেনাদেরকে অনুমতি দিয়েছে যে কোনো অননুমোদিত ড্রোন আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে নামানোর জন্য। পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এসব আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে ন্যাটোর প্রস্তুতি ও প্রতিক্রিয়া পরীক্ষা করছে। ফলে এস্তোনিয়া ও পোল্যান্ড ন্যাটোর চুক্তির 4 নং অনুচ্ছেদ কার্যকর করার আহ্বান জানিয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সদস্য দেশের ভূখণ্ড, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে সদস্যরা যৌথভাবে আলোচনায় বসবে। তুরস্ক এই প্রেক্ষাপটে বিশেষ অবস্থানে রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী নিয়ে তারা জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। আবার রাশিয়ার সঙ্গেও তাদের গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে, বিশেষ করে জ্বালানি ও পর্যটনে। তুরস্ক প্রকাশ্যে রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতা করেছে এবং কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছে, তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় যোগ দেয়নি, বরং এক ধরনের ভারসাম্যের নীতি অনুসরণ করেছে, যা তাদের উভয় পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছে। এর ফলেই ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। যদিও স্থায়ী শান্তি আসেনি, তবে অন্তত যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং ইউক্রেনীয় শস্যের কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ রপ্তানি সম্ভব হয়েছিল। আরেকটি বড় ইস্যু হল সিরিয়ার ভেতরে মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র সংগঠন YPG। এটি PKK এর সিরিয়ান শাখা, যেটি সম্প্রতি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করলেও YPG সেই প্রক্রিয়ায় যোগ দেয়নি। উল্টো তারা সিরিয়ার ভেতরে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে রয়ে গেছে। বিশেষ করে মানবিজ ও আলেপ্পোর গ্রামীণ এলাকায় সিরিয়ার সরকারি বাহিনীর উপর সাম্প্রতিক হামলা আবারও দেখিয়ে দিল YPG মার্চ 2025-এ সিরিয়ান সরকারের সঙ্গে যে সমঝোতা করেছিল তা মানছে না। তুরস্ক এই ঘটনাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তারা সিরিয়ার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে বদ্ধপরিকর, বিশেষত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে। তুরস্ক এক রাষ্ট্র এক সেনাবাহিনী নীতিকে সমর্থন করে এবং সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। সম্প্রতি সিরিয়ার নৌবাহিনী প্রধান আঙ্কারা সফর করেছেন। এর আগে সিরিয়ার বিমান বাহিনী প্রধানও সফরে এসেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অগাস্টে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এসব সফরকে ত্বরান্বিত করেছে। পারস্পরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত থাকবে এবং কমান্ডার স্তরের এই সফরগুলো সেই কাঠামোর অংশ। এটি দেখায় যে আঞ্চলিক রাজনীতিতে তুরস্ক ও সিরিয়ার মধ্যে নতুন ধরনের সামরিক সহযোগিতা গড়ে উঠছে, যা একসময়ে অকল্পনীয় ছিল। সবকিছু মিলিয়ে তুরস্ক এখন এক জটিল কিন্তু কৌশলগত ভারসাম্য রক্ষা করছে। একদিকে তারা ভূমধ্যসাগরে মিশরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক শান্তির বার্তা দিচ্ছে, আবার ন্যাটোতে সক্রিয় ভূমিকা পালন করে ইউরোপীয় নিরাপত্তা জোরদার করছে। অন্যদিকে সিরিয়ার সরকারের সঙ্গে একত্রে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করেছে। এই অবস্থান তুরস্ককে আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। তুরস্ক চাইছে ভূমধ্যসাগর শান্তি ও সহযোগিতার সাগরে পরিণত হোক।
এজন্য তারা একদিকে পুরনো প্রতিদ্বন্দ্বী মিশরের সঙ্গে হাত মিলিয়েছে, অন্যদিকে সিরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক পুনর্গঠন করছে। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতায় ভূমিকা রাখছে এবং ন্যাটোর দায়িত্ব পালন করছে। এই বহুমুখী কৌশলই তুরস্ককে একদিকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে, অন্যদিকে বৈশ্বিক কূটনীতিতে অপরিহার্য শক্তি হিসেবে তুলে ধরছে। ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার চেষ্টা হয়েছে অনেকবার। শত বাধা বিপত্তি পেরিয়ে বীরদর্পে সমুদ্রে ভাসছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের কাছে জরুরি মানবিক ত্রাণ পৌঁছে দেয়াই একমাত্র উদ্দেশ্য। যাত্রার শুরুতে এখানে ছিল 40টির বেশি দেশের অর্ধশত জাহাজ। এবার অবরোধ ভাঙ্গার লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন এক নৌবহর। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সহযোগিতায় শনিবার ইতালির বন্দর থেকে 10টি বেসামরিক জাহাজের এই বহরের যাত্রা শুরু হয়। বড় বড় তারকা সমাজকর্মীদের সাথে এবার এই বহরে যুক্ত হলো একজন বাংলাদেশির নাম। তিনি আর কেউ নন, বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। আয়োজক কমিটি বলছে, ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জোভান্নি লিকুটি বন্দর থেকে ছেড়ে যায় জাহাজগুলো। এতে 20টিরও বেশি দেশের প্রায় 70 জন অধিকার কর্মী আছেন, যাদের মধ্যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের 9 জন নির্বাচিত সংসদ সদস্যও রয়েছেন। কমিটি জানায়, গাজায় ইসরায়েলি যুদ্ধের নতুন রূপ শুরু হতে চলছে। এই পরিস্থিতিতে এমন একটি পদক্ষেপ নেওয়া হলো যখন সেখানে ক্রমাগত বোমাবর্ষণ, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, শিশু ও বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং সাংবাদিক, চিকিৎসাকর্মী, হাসপাতাল ও বাস্তুচ্যুত পরিবারের উপর বারবার হামলা চালানো হচ্ছে। বিবৃতিতে বিশ্ব শক্তিগুলোর বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তারা এই বিষয়ে নীরবতা পালন করছে এবং একই সঙ্গে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও জবাবদিহিতা থেকে রক্ষা করে চলছে। আয়োজকদের মতে এই নৌবহরটি গত 15 বছরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের চালু করা অন্যান্য সামুদ্রিক অভিযানের ধারাবাহিকতা। এর আগে ম্যাডলেন, হান্দালায় এবং আরো কয়েক ডজন নৌকার পাশাপাশি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজগুলোও একই ধরনের উদ্যোগ নিয়েছিল। এগুলোর মধ্যে অনেকগুলোকেই আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বাধা দেয় বা আক্রমণ করে। কমিটির চেয়ারম্যান জাহের বিরাউই জানিয়েছেন, এই বৈশ্বিক অভিযান তার মহৎ মানবিক লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বজুড়ে স্বাধীনতাকামী কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি উপেক্ষা করে এই জাহাজগুলো গাজার দিকে যাত্রা অব্যাহত রাখবে। অন্যদিকে ফিলিস্তিনের গাজার উপর থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক উদ্যোগ দ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে গাজার উদ্দেশ্যে রোববার ইতালি রওনা দিচ্ছেন আলোকচিত্রী শহীদুল আলম। প্রথম বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম আন্তর্জাতিক এই উদ্যোগে সামিল হচ্ছেন। মিডিয়া ফ্লোটিলা হলো এমন এক নৌবহর যা গাজার উপর ইসরায়েলি অবরোধ ভাঙতে তথ্য ও সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার একটি প্রচেষ্টা। এই ফ্লোটিলা গাজায় মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার উদ্দেশ্যে কাজ করছে, যেখানে আছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টরা। এটি গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামে একটি বিশাল কর্মসূচির অংশ, যার সুরক্ষায় সামরিক জাহাজও পাঠিয়েছে ইতালি ও স্পেন। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন। সেই সঙ্গে স্ত্রীকে নিয়ে দেন এক চাঞ্চল্যকর তথ্য। কি ছিল সেই মন্তব্য, যার জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মঞ্চ? জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর গেল শুক্রবার রাতে নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত শাবাত সংবর্ধনায় যোগ দেন নেতানিয়াহু। সেখানে তিনি হালকা রসিকতার সুরে বলেন, আমার স্ত্রী আসলে সব বক্তৃতা লিখেন এবং সিদ্ধান্ত নেন, এমনকি কখন হামলা চালাতে হবে সেটাও তিনিই ঠিক করেন। এরপর কিছুটা রসিকতার ভঙ্গিতে তিনি যোগ করেন, সমালোচকরা এখন বলবে, দেখো সবকিছু রেকর্ড হয়ে গেল। পরে অবশ্য নেতানিয়াহু স্বীকার করেন, মুখ ফসকে অনেক কিছুই বলে ফেলেছেন। তবে কিছুক্ষণ পর তিনি গম্ভীর সুরে বলেন, আমার স্ত্রীও আপনাদের মতো একজন অংশীদার। ইসরায়েলের পুনর্জাগরণে সারা নেতানিয়াহু আমার পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কিন্তু শুধু স্ত্রীর নাম টেনে আনা নয়, ওই অনুষ্ঠানে তার আরেকটি মন্তব্যে বিতর্কের ঝড় উঠে। তিনি দাবি করেন, ইতিহাসে ইহুদিরা বারবার অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা ভিন্ন অবস্থানে রয়েছে। নেতানিয়াহুর ভাষায়, আজ পার্থক্য হলো আমাদের হাতে তরবারি আছে, আমরা প্রতিরোধ করতে সক্ষম। তিনি আরো উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ শেষের পথে। যদিও আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির দাবি ক্রমেই জোরদার হচ্ছে, তবে নেতানিয়াহু তার বক্তব্যে ইসরায়েলের শক্ত অবস্থান ব্যক্ত করেছেন। সংবর্ধনায় উপস্থিতিদের উদ্দেশ্যে আরবদের বিরুদ্ধে তীব্র অভিযোগও তোলেন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েলের জমি থেকে আরবরাই ইহুদিদের বিতাড়িত করেছিল এবং ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি বলেন, প্রথম মিথ্যা হলো ইহুদিরা নাকি আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই ধরনের মন্তব্য একদিকে যেমন তার সমর্থকদের উজ্জীবিত করার কৌশল, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে আরো সংকটে ফেলছে। বিশেষ করে স্ত্রীর পরিকল্পনায় হামলা চালানোর মন্তব্যকে অনেকেই সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীনতার রসিকতা বলে আখ্যা দিচ্ছেন। নেতানিয়াহু অবশ্য সমালোচনার পরও নিজের বক্তব্যে অটল থেকে গাজায় ইসরায়েলের অভিযানকে ঐতিহাসিক প্রতিরোধ হিসেবে তুলে ধরেন। তবে তার বক্তব্যে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে কূটনৈতিক অস্বস্তিও তৈরি করে। নিউ ইয়র্কে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ এবারের অধিবেশনে স্থান পেয়েছে গাজা ইস্যু। মুসলিম বিশ্ব থেকে শুরু করে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলো মুখ খুলেছে গণহত্যা নিয়ে, দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতিও। নিউ ইয়র্কে ১৪০-এর বেশি রাষ্ট্রনেতাদের অংশগ্রহণে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। অধিবেশনে এবার বিশ্ব নেতাদের আলোচনায় স্থান পেয়েছে গাজা ইসরায়েল ইস্যু। অধিবেশনের শুরুতেই বক্তব্যে গাজা ও ইউক্রেন সংকটের কথা তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশগুলোর জন্য আশার আলো বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার এক করুণ ছবি নিয়ে মঞ্চে ওঠেন। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে গণহত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন। দোহায় গাজার যুদ্ধবিরতি আলোচনায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার মাধ্যমে বাধার সৃষ্টি করার অভিযোগ তোলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি ইসরায়েলের মিত্রদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারী গাড়ি নিয়ে গির্জায় ঢুকে গুলি চালিয়ে অন্তত ৪ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও নিহত হন। শনিবার স্থানীয় সময় গ্র্যান্ড ব্লাঙ্ক শহরে চার্চ অব জিজাস ক্রাইস্ট অব লেটার ডে সেন্টসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারীর নাম টমাস জেকব স্ট্যানফোর্ড। তিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। বিশ্ব রাজনীতির মঞ্চে আজকের সবচেয়ে আলোচিত শক্তি হলো চীন। মাত্র কয়েক দশকের মধ্যে কৃষিভিত্তিক দেশ থেকে উঠে এসে আজ চীন দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তি হিসেবে। কিন্তু আসলেই কতটা শক্তিশালী চীনের সেনাবাহিনী? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা খুঁজে দেখব চীনের সামরিক শক্তির পরিধি, প্রযুক্তি এবং ভবিষ্যৎ কৌশল। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী। মোট সক্রিয় সেনার সংখ্যা প্রায় ২০ লাখ। এর ৫টি শাখা রয়েছে: পিএলএ গ্রাউন্ড ফোর্স বা স্থলবাহিনী, পিএলএ নেভি বা নৌবাহিনী, পিএলএ এয়ারফোর্স বা বিমান বাহিনী, পিএলএ রকেট ফোর্স বা মিসাইল নিউক্লিয়ার বাহিনী, পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স বা সাইবার ও মহাকাশ ইউনিট। প্রচলিত জনবলের উপর নির্ভর না করে প্রযুক্তি নির্ভর যুদ্ধ ক্ষমতা তৈরি করছে চীন। চীনে প্রায় ৯,০০০-এর বেশি ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে সোভিয়েত আমলের অনেক মডেলের ট্যাঙ্ক রয়েছে চীনে। তবে আধুনিক মডেলের টাইপ 99A ট্যাঙ্ক রয়েছে, যাতে শক্তিশালী ফায়ার কন্ট্রোল, কম্পোজিট আর্মার সহ ১২৫ মিমি গান রয়েছে। এছাড়া রয়েছে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল ZBD-04, সেলফ প্রপেলড আর্টিলারি ও রকেট লঞ্চার। ভারত চীন সীমান্তে উচ্চভূমি যুদ্ধের জন্য অভিযোজিত ইউনিটও রয়েছে চীনের স্থলবাহিনীর।
জাহাজ সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হলো চীনের। এছাড়া লায়নিং শ্যাডং নামে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে বাহিনীর। ফৌজিয়ান নামে আরও একটি যুদ্ধজাহাজ নির্মাণাধীন রয়েছে। চীনের নৌবাহিনী টাইপ O55 ডেস্ট্রয়ার বিশ্বের অন্যতম উন্নত ডেস্ট্রয়ার, আধুনিক রাডার ও মিসাইল সিস্টেম, জিন ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম। দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি স্থাপন করে চীন কার্যত পুরো অঞ্চলে ব্লু ওয়াটার নেভি তৈরি করেছে। প্রায় 2000-এর মতো যুদ্ধবিমান রয়েছে চীনের, যা সংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। চীনের বিমান বাহিনীর প্রধান ফাইটার জেট J-20 মাইটি ড্রাগন, যা স্ট্রেলথ ফাইটার আমেরিকার F-35 এর প্রতিদ্বন্দ্বী। এছাড়াও চীনে রয়েছে J-10C, যা মাল্টি রোল জেট। এরই মধ্যে বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে সফলতা দেখিয়েছে এটি। Su-35 যুদ্ধবিমান কিনেছে রাশিয়া থেকে, যা উন্নত জেট। এছাড়াও H-6K বোম্বার নামের বোমারু যুদ্ধবিমান রয়েছে চীনের, যা নিউক্লিয়ার ও ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। চীনের ড্রোন প্রযুক্তি অত্যাধুনিক। চীনের রয়েছে উইং লং 2 ড্রোন, CH-4 ড্রোন, WZ-8 হাইপারসনিক ড্রোন। PLA রকেট ফোর্স হলো চীনের সবচেয়ে ভয়ঙ্কর শাখা। DF-21D ক্যারিয়ার কিলার অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্যবস্তু করতে তৈরি। DF-26 মধ্য থেকে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 3000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত গতি প্রতি ঘন্টায়। DF-41 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের 12000 থেকে 15000 কিলোমিটার পাল্লা। মোট 400 নিউক্লিয়ার ওয়ারহেড বিদ্যমান রয়েছে। 2035 সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে চীনের। স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স বা SSF সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মহাকাশ ইউনিট, স্যাটেলাইট নেটওয়ার্ক, বিংজু নেভিগেশন সিস্টেম, যা GPS এর বিকল্প, অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন বা SAAT 2007 সালে সফলভাবে স্যাটেলাইট ধ্বংস করে দেখিয়েছে। মহাকাশে সামরিক উপস্থিতি, ভবিষ্যতে স্পেস ডমিনেশন তাদের লক্ষ্য। 2025 সালে চীনের সামরিক বাজেট প্রায় $230 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের পরই সর্বোচ্চ। মিলিটারি সিভিল ফিউশন, কৌশল, বেসামরিক প্রযুক্তিকে সেনাবাহিনীতে নিয়োগ। 2049 সালের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস মিলিটারি গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া প্রভাবিত। তাইওয়ান ইস্যু চীনের সম্ভাব্য মহড়া থেকে বাস্তব যুদ্ধ ঝুঁকি। ভারত চীন সীমান্তে উত্তেজনা। 2020 সালে লাদাখে সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে প্রযুক্তি ও সামরিক প্রতিযোগিতাও চ্যালেঞ্জে ফেলতে পারে চীনকে। চীনের সামরিক শক্তি শুধু সংখ্যা নয়, বরং প্রযুক্তি, কৌশল আর ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়। তারা স্পষ্টতই বিশ্ব শক্তি হওয়ার পথে এগুচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।